প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা, রক্তে ধোয়া সংগ্রাম আর অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই মাতৃভাষা, এই অক্ষরের গল্পগুলো আমরা সাজিয়ে রাখি আমাদের হৃদয়ের মধ্যে, এবং আমরা সুযোগ পেলে এই অক্ষরের গল্পগুলো স্বাধীনভাবে ব্যক্ত করতে চাই, স্বাধীনভাবে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে চাই। সবসময় তো আমাদের জীবনে সেই ধরনের ঘটনা ঘটে না, কারণ মত প্রকাশের স্বাধীনতা আমাদের অর্জন করতে হয় বারবার রক্ত দিয়ে। চিন্তার মুক্তির যে আন্দোলন, সেটিও আমাদের বারবার রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। এবারের ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয় কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জন্য একটা অন্যতম লড়াই বলে আমি মনে করি। শুধু দর্শক, আমরা আমাদের আজকের এই অক্ষরের গল্পের আয়োজনে এমন একজন মানুষকে রেখেছে যিনি ভালোবাসেন শিল্প সাহিত্যকে, ভালোবাসেন মাতৃভাষা, মাতৃভূমিকে, কিন্তু কাজ করেন প্রকৌশলী হিসাবে। তিনি একজন প্রকৌশলী। পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। কেমন আছেন জাকির ভাই? ভালো আছি। ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। আপনি একজন ইঞ্জিনিয়ার। আপনি যদি ইঞ্জিনিয়ার না হতেন তাহলে কি হতেন? আমার সঙ্গীতের উপরে খুবই দুর্বলতা। তো হাই স্কুলে যখন পড়ি তখন দেখলাম যে আমার গলাটা হয়তো এরকম না, আমি হয়তো গানের শিল্পী হতে পারবো না। তবে যেটা পারবো সেটা হলো শিল্পীর পাশে দাঁড়িয়ে তবলা বাজাতে পারবো। তখন বাসার কাউকে না জানিয়ে আমাদের বাসার কাছে একজন তবলা শিক্ষক ছিলেন, ওনার কাছে গিয়ে তবলা বাজানো শিখতাম। কিছুটা এখনো পারি, কিন্তু চর্চা হয় না, কেননা আমি তো ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, 8, 9, 10। তারপরে মা বাবার মনিটরিং থাকে অনেক, মা বাবাকে ফাঁকি দিয়ে সম্ভব হয়নি, আসলে ভালো তবলা বাদক হতে পারিনি। কিন্তু এখন কি আপনি কখনো গান যখন কেউ গায় তখন কি মনে মনে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমার হাত অটোমেটিক বাজতে থাকে। পৃথিবীর একজন বিখ্যাত তবলা বাদক কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। জি জি, সে তো আমার নামেই নাম। আপনার নাম। সেটাই জন্যই দেখলাম যে জাকির হোসেন নামে কেউ হলেই সংস্কৃত অঙ্গনে গেলে যদি সে তবলা বাজায় বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনিও আমাদের মধ্যে একজন বিখ্যাত তবলচি হিসাবে থাকতেন, কিন্তু এখন বিখ্যাত প্রকৌশলী। আমরা জানি যে একজন প্রকৌশলীর অনেক দায়িত্ব থাকে আমাদের বিল্ডিং বানানোর ক্ষেত্রে, রাস্তা নির্মাণের ক্ষেত্রে। তো আমাদের দেশের এই যে সড়ক ব্যবস্থা, এই সড়ক ব্যবস্থায় এত দুর্ঘটনা কেন? একটা তো আছে ইঞ্জিনিয়ারদের একটা পরিকল্পনার অভাব থাকে, বা আমাদের যারা দায়িত্বে আছেন তাদের পরিকল্পনার অনেক অভাব আছে। টোল প্লাজাতে যে ঘটনাটা ঘটলো, খুবই দেখুন, টোল প্লাজার এখানে কিন্তু নিরাপত্তা বাহিনী থাকে, সবসময় ভালো নিরাপত্তা থাকে, কাজেই এখানে তো চুরি ডাকাতির ভয় নেই। আমরা হাইওয়েতে সাধারণত ইঞ্জিনিয়াররা বলি বা বিভিন্নভাবে স্পিড ব্রেকারগুলো অ্যাভয়েড করা হয়, কেননা ওই যে রাস্তায় ডাকাতি হতে পারে, সেজন্য স্পিড ব্রেকার হাইওয়েতে থাকে না। কিন্তু টোল প্লাজার ধরেন 200 মিটার আগে আমরা যদি একটা স্পিড ব্রেকার দিয়ে রাখি, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো অ্যাভয়েড করা সম্ভব হয়। তো এই ধরনের ছোট ছোট পরিকল্পনার অভাবে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। আবার অ্যাট দ্য সেম টাইম চালকদের অসতর্কতা, এটাও একটা বড় ব্যাপার। মানে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স ঠিকমতো থাকে না, হেল্পার যার এখানে শুনলাম সেটাই ঘটেছে। জি, মানে ড্রাইভার কিন্তু গাড়ি চালাচ্ছিল না, গাড়ির হেল্পার গাড়ি চালাচ্ছে। অনায়াসে টোল প্লাজা পার হয়ে যায়, এটা তো পুলিশ সবাই থাকে, সেখানে একটা অবৈধ লাইসেন্সধারী একজন ড্রাইভার পার হয়ে যাচ্ছে, একটা ভাঙাচোরা গাড়ি যেগুলো ফিটনেস নেই সেটা পার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তো এই যে ট্রাফিক জ্যাম ঢাকা শহরে প্রতিদিন এত হাজার ঘন্টা আমাদের নষ্ট করছে, এর ব্যবস্থা কি, মানে কি করা যায়? আমাদের ইভিএমটা যখন ওই যে ইলেকশনের জন্য আগের সরকার, ফ্যাসিস্ট সরকার, নির্বাচন ব্যবস্থা ইভিএম চালুর চেষ্টা করছিল, আর ইভিএমের মাধ্যমে সহজেই তো একটা রেজাল্ট শিট বের করে তারা বিজয়ী ঘোষণা করতো নিজেদেরকে। তো যখন এই ইভিএমটা নিয়ে খুব কাজ চলছিল, তখন আমি একটা জায়গায় লিখেছিলাম, কোথাও কোথাও বলেছিলাম যে দেশের প্রকৌশলীরা একটা সড়ক ব্যবস্থাপনায়
ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা চালু করতে পারে না, সেটা মেনটেন করতে পারে না, সেই দেশে কি করে ইভিএম পদ্ধতি চালু হয়? আপনি সড়ক পথে লক্ষ্য করবেন আমাদের ঢাকা শহরে কোনো কিন্তু ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেমটা নাই। সিগন্যালটা যখন এরশাদ সাহেবের সময় চালু হয়েছিল একবার, কিন্তু বেশি দিন টেকেনি, হ্যাঁ, তা আবার বন্ধ হয়ে গেল। এটা দেখেন আমাদের ক্যান্টনমেন্টে ওখানে কিন্তু ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা আছে, সেটা তো কখনো নষ্ট হয় না। এখানে কেন নষ্ট হয়? মানে এখানে দুর্নীতি। হ্যাঁ, ইয়েস, এখানে আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে এটা করা হয়। কারণ একই দেশে, ঢাকার মধ্যেই, ঢাকা ক্যান্টনমেন্টের চমৎকার সিগন্যালিং ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এই সংসদ ভবনের পাশেই নাই। পাশের সড়কগুলো সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ ম্যানুয়ালি পৃথিবীর কোনো দেশে এরকম কোনো দেশে এটা দেখা চলে না। এটা এখন তো চিন্তাই করা যায় না এই ডিজিটাল যুগে। আগের ফ্যাসিস্ট সরকার বারবার বলছে যে আমি এই মানে ডিজিটাল যুগে বসবাস করছি, ডিজিটাল সিস্টেম সব ক্ষেত্রে আনবো, অথচ এই সংসদ ভবনের পাশেই ডিজিটাল সিস্টেম নাই সড়ক পথে। এই সমস্ত জায়গায় আমাদের উন্নয়নের অনেক ইয়ে আছে, কাজ করার অনেক জায়গা আছে। এবং আমার ধারণা আমরা একটু যদি আন্তরিক হই, দেশের প্রতি যদি আমাদের দেশাত্মবোধ বা দেশপ্রেম থাকে, তাহলে এগুলা সম্ভব। ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আপনি স্বীকার করবেন যে আমাদের এই যে গাড়িগুলো জাম তৈরি করা হয়, জাম তৈরি করে ফুয়েল কনজাম্পশন করানো হয় এবং সেই ফুয়েল কিনতে হয় বাধ্য হয়ে, যখন তারা কেনে এই যে একটা লাভ হয় এই কোম্পানিগুলোর, মানে এই যে মানে যেখান থেকে ফুয়েল কেনা হচ্ছে সেই তারা কিন্তু লাভবান হচ্ছে, কারণ দ্রুত ফুরিয়ে যাচ্ছে তেল কিংবা গ্যাস, বারবার আপনাকে নিতে হচ্ছে, কিনতে হচ্ছে। এটা কিন্তু একটা বিজনেসের মতো করে হয়ে গেছে। যাদের যে কাজ তারা সে কাজটা করছে না। ট্রাফিক পুলিশ কিন্তু সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না। সে যানবাহন নিয়ন্ত্রণের পরিবর্তে দেখা যায় যানবাহনগুলোকে অযথা দাঁড় করিয়ে ওই কাগজপত্র চেকিংয়ের নামে দীর্ঘ সময় আটকিয়ে রাখে, আবার তারা ওইটা নিয়েই ব্যস্ত থাকে। এদিকে যে জ্যাম হচ্ছে তারা ওইদিকে কর্ণপাত করছে না বা ওইদিকে তাকাচ্ছে না। এটা একেবারে এভরিডে উই ক্যান সি দিস পিকচার। অযথা গাড়িগুলোকে দাঁড় করিয়ে তারা তাদের ওই যে কাগজপত্র নাই, তারপরে রাস্তাগুলো ছেড়ে দেয়। আমার ধারণা তারা অ্যাক্টিভ থাকলে আমাদের এত যানজট। গাড়ির লাইসেন্সগুলো, ফিটনেসগুলোকে আমরা যেভাবে আমাদের পাসপোর্ট রাখি, এরকম কি সিস্টেম করা যায় কিনা যে একটা ছোট্ট জায়গায় একটা কার্ডের মতো থাকলো, সে তাহলে সেটা স্ক্যান করলে বেরিয়ে আসবে যে গাড়িটার অবস্থা কি। হ্যাঁ, ইদানিং এটা আমাদের দেশেও চালু হয়েছে, কিন্তু সব সড়কে এটা এখনও সরকার চালু করতে পারে নাই। ইভেন আমরা তো ড্রাইভিং লাইসেন্সও দীর্ঘদিন ধরে আমাদের সরকার দিতে পারছে না। শুধু অ্যাপ্লাই করলে একটা সাদা কাগজ দিয়ে বাড়িয়ে দেয়। জি জি, দীর্ঘদিন ধরে যে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি না, বিআরটিএ যে কাজটা করতে পারছে না কেন? আমি তো নিজেও বিআরটিতে গিয়েছিলাম যখন বিআরটিএর, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ কর্মকর্তা আমার পরিচিত ছিল, তো ওখানে দেখেন ভিআইপিদের জন্য কিন্তু সিস্টেম ঠিকই আছে। আমি যখন গেলাম তখন আমার ওই স্লিপটা নিয়ে আমাকে কিন্তু কার্ডটা সাথে সাথে করে দিল, কিন্তু অন্য ওই যে যারা সিএনজি চালক বা যারা এদের কাছ থেকে যেতে পারে না, সম্ভবত কোনো উৎকোচ কিংবা কোনো সুবিধা নিচ্ছে না, হলে কেন বছরের পর বছর এটা এরকম থাকবে এবং কর্তৃপক্ষ দেখছে না কেন? সেটা কিন্তু আমাদের জন্য। এবং আমি লক্ষ্য করি যে আমার ড্রাইভাররা সবসময় বলে, স্যার আমি আজকে যাব ডেড বাড়ি আনতে। এরকম দীর্ঘদিন ধরে ডেড বাড়ি আনার যে সংস্কৃতি চলছে, এটা থেকে আমাদের জাতি কবে মুক্তি পাবে আমি জানি না। তো আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো যেন বারবার না ঘটতে থাকে। অবশ্যই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের জাসাস, তার মধ্যে এরকম একটা বিভাজন তৈরি হচ্ছে, দুটো দল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো দুটো দল হওয়ার কোনো কারণ নেই। কারণ সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, যেটা একটা খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখানে লোকমান হোসেন ফকিরের মতো লোক ছিল, আল মাহমুদের মতো লোক ছিল। তো সেই সব লোকেদের হাতে তৈরি এই প্রতিষ্ঠানটি যেন মানে সবাই মিলে আমরা সুন্দর করতে পারি, সেই চেষ্টাটা কেন করা হচ্ছে না? না, সেটা তো অবশ্যই করা হচ্ছে না তা নয়। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটি দল। এই দলটি ধীরে ধীরে প্রতিষ্ঠার পর থেকে এখন এত বড় একটি দলে বাংলাদেশে পরিণত হয়েছে, যে কারণে একটা বড় দলে কিন্তু একটু বিভাজন সবসময় থাকে, সব ক্ষেত্রেই থাকে। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন,
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, এটাও একটা অনেক বড় অঙ্গ সংগঠন। সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও আমাদের কমিটি আছে। ফ্রান্সে কমিটি আছে, ইউরোপে সব দেশে আমাদের কমিটি আছে, ইউকে, আমেরিকা, সব জায়গায় জাসাসের কমিটি আছে। তো এটাও অনেক বড় একটি অঙ্গ সংগঠন। এখানে সামান্য একটু বিভাজন আছে, যেটা আসলে মিডিয়া বেশি হাইলাইট করে ফেলছে। আমাদের নিজেদের মধ্যে অত নাই বিভাজন। আমরা মনে করি না যে একটা বড় দলের মধ্যে আরো বড় বিভাজন, কিন্তু আমরা জানি কিন্তু সেটা আমাদের মধ্যে এত বড় একটা দল, তার সাংস্কৃতিক জায়গাটা আরেকটু পরিমণ্ডলটা বড় হওয়া উচিত ছিল। আর শিল্পীদের আরো বেশি মানে তাদের সঙ্গে সংযুক্ত থাকা দরকার ছিল। সেই জায়গায় সবাই স্বীকার করেন যে বিএনপির আরেকটু তার এগোতে হবে এই বিষয়টা নিয়ে। আমরা তো দেখেন গত 17 বছর কথা বলতে পারি নাই সঠিকভাবে, কেননা একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ছিল। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা দীর্ঘদিন শাসন করেছে, যে কারণে জাতীয়তাবাদী মন মানসিকতা যে সমস্ত শিল্পী, কলা কৌশলী, তারা বঞ্চিত হয়েছে। তারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে ব্ল্যাক লিস্টেড ছিল। ইভেন বাংলাদেশের যে জাতীয় টিভি, বিটিভিতে তারা ব্ল্যাক লিস্টেড ছিল। তারা কেউ কখনো কাজ করতে পারে না। বিএনপি যখন ক্ষমতায় আসবে, যদি আসে, তাহলে আপনারা কি ব্ল্যাক লিস্টেড করবেন? বিএনপির যারা কর্ণধার বা বিএনপির যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, ওনার মন মানসিকতা দেখুন। উনি কিন্তু কোথা থেকে এসছেন একটু খেয়াল করতে হবে। ওনার মা হলো সাবেক প্রধানমন্ত্রী, ওনার বাবা ছিলেন এই দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, তারপরে এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ, ওনার বাবা এই দেশের স্বাধীনতা যুদ্ধের, এটা 16ই ডিসেম্বর কয়েকদিন আগে আমরা পালন করলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন সাহস করে, আমরা স্বাধীন দেশে বসবাসই করতে পারতাম না। যুদ্ধের যে মোড় ঘুরে গেল ওনার বক্তৃতার পরে, সেটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। এরকম একজন বড় মাপের মানুষের যে দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবার তারপরে বেগম খালেদা জিয়া, এরপরে এখন তারেক রহমান আসতেছেন। তো এরকম একটি দলে আসলে ওই উদারতাটা অনেক থাকে। এখানে যারা যোগ্য, এখানে বৈষম্য থাকবে না। যারা যোগ্য তারা নিশ্চয়ই সবসময় সুযোগ পাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। গত 17 বছর ধরে যারা টেলিভিশনে কিংবা কোনো জায়গায় সুযোগ পায়নি, তাদের জন্য জাসাসের কি কথা, কি বলতে চাই জাসাস? অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে তারা সুযোগ পাচ্ছে। ইভেন আমাদের যে বিশেষ দিনগুলোতে, আগে ইভেন বিশেষ দিনগুলোতে যে ওপেন এয়ার কনসার্ট হতো, বিভিন্ন জেলায় হতো, কোথাও আমাদের শিল্পীরা ডাক পেত না। এখন আমাদের শিল্পীরা সবাই এখন ব্যস্ত আছে, সবাই কাজ করছে, খুশি মনে কাজ করছে। আশা করি যে ভবিষ্যতেও এই সুন্দর পরিবেশ থাকবে। জাকির হোসেন, আপনি নিশ্চয়ই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি বেবি নাজনীনের মতো শিল্পী, বিভিন্ন জায়গা থেকে শিল্পী তিনি এনে ঢাকায় তাকে প্রতিষ্ঠা দিয়েছেন। জাসাসে অনেক গুণী মানুষরা ছিল। এখন জেলা, উপজেলা, মফস্বলের রাজধানী, মানে রাজধানীর বাইরে যে সমস্ত এগুলো আছে, বিভাগগুলো আছে, সেসব জায়গা থেকে ট্যালেন্ট হান্ট করা, তাদেরকে আনা, তাদেরকে প্রতিষ্ঠা দেয়, এটা তো জাসাসের একটা কাজ। কিন্তু অনেক দিন ধরে সেটা আমরা দেখছি না। 27শে ডিসেম্বর ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনে আমরা কিন্তু সেন্ট্রাল কমিটিতে যারা আছি, যুগ্ম আহ্বায়ক, তারা বিভিন্ন জেলায় জেলায় গিয়েছি এবং আগের থেকেই আমাদের বলা ছিল যে তারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমি যে জেলায় গিয়েছিলাম, মানিকগঞ্জ জেলা, সেখানে দেখলাম 120 জন আপনার ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বাচ্চারা এখানে সঙ্গীত পরিবেশন করেছে বা একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। রচনা প্রতিযোগিতা ছিল, কবিতা পাঠ ছিল। তো এই যে প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেখলাম যে এখানে 120 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিল। তো এইভাবে সব জেলাতেই এইবার আমরা জেলা লেভেলে তো আরো অনেক বেশি হওয়া উচিত, হচ্ছে না কেন? হবে ধীরে ধীরে। আসলে আগে আমাদের দেশের পরিবেশটা কিন্তু ভালো ছিল না। দীর্ঘ 17 বছর গুম খুনের পরিবেশে আমরা ছিলাম। কার্যক্রম বাড়াতে হবে তো। হ্যাঁ, আমরা তো কার্যক্রম বাড়াচ্ছে না।
না জাসাস, এটা আমি আপনার সাথে একমত না। জাসাস অনেক ভালো ভালো কাজ করছে। প্রত্যেকটা উপজেলা লেভেলেও আমাদের এখন কমিটি আছে, জেলা লেভেলে কমিটি আছে। কাজেই আমাদের যেহেতু সব ইউনিটে কমিটি আছে, সেই কমিটি যেন কাজ করে আমরা খুব ক্লোজলি মনিটরিং করছি। এবং আমাদের নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে, তাদেরকে আবার আমরা জেলা উপজেলা লেভেল থেকে মাঝে মাঝে ঢাকায় যে প্রোগ্রামগুলো হয় সেখানেও আমরা সুযোগ দিচ্ছি। জাতীয় পর্যায়ে যে বিএনপির প্রোগ্রামগুলোতে আমরা প্রোগ্রামের শুরুর আগে যে কালচারাল ইভেন্ট হয় সেখানে আমরা এই যে ভালো ভালো জেলা পর্যায়ের শিল্পীদেরকে আমরা আবার ঢাকাতে সুযোগ দিচ্ছি। আমাদের কার্যক্রম চলছে, ভালোই চলছে। নিশ্চয়ই আমরা পরবর্তী সরকারের কাছে সেটা দেখব না, এবং তিনি গণতান্ত্রিক আচরণ করবেন শিল্পীদের সঙ্গে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি কি মনে করেন? আন্দোলন সংগ্রাম বা বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, এর স্লোগানই তো ছিল যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেমন কোঠা থাকবে না, মেধার ভিত্তিতে সব কিছু হবে, কাজে গুণী শিল্পীরা সুযোগ পাবে, এটাই স্বাভাবিক বর্তমান সময়ে। এবং এর জন্যই তো আমরা আন্দোলন করলাম। ছাত্র জনতা, শ্রমিক সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ সমাজে বৈষম্য এত বেড়ে গিয়েছিল। আশা করি যে আগামীতে আর কোনো বৈষম্য থাকবে না। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে সব জায়গা থেকে স্বৈরাচারের যে ভূত সেটাকে নামাতে হবে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন থেকে। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সাংস্কৃতিক অঙ্গনে তো আসলে আমি মনে করি না যে কোনো ভূত আছে। হ্যাঁ, সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে তারা সবাই ভালো মানুষ, যারা শিল্প চর্চা করে তারা সবাই ভালো। কিন্তু ভূত যেখানে আছে সেটা আছে সচিবালয়ে, পুলিশের মধ্যে। এই সরকার যেমন ভালোভাবে কাজ করতে পারছে না, কিন্তু ওই কারণে দেখেন এই সচিবালয়ে কয়েকদিন আগে অগ্নিকাণ্ড ঘটে গেল। এটা কিন্তু আমরা যেটা শুনলাম যে তরুণ উপদেষ্টা যে দুইজন যেখানে কাজ করে, তারা দুর্নীতির যারা মাস্টার মাইন্ড, তারপরে দুর্নীতির যারা একটা টিম, সেই তাদেরকে আইডেন্টিফাই করে ফেলেছিল। প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির কাগজপত্র, নথিপত্র সব রেডি। যখনই এটা কয়েকদিন পরে শ্বেতপত্র হিসেবে প্রকাশিত হবে, তার আগেই এই নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়া হলো। তারপরে পুলিশের মধ্যেও একই সমস্যা আছে। আমরা কিছুদিন আগে যে ওপেন এয়ার কনসার্ট হলো, আপনি জানেন, সবার আগে বাংলাদেশ এই শিরোনামে। জি জি, আমি ওখানে নিজে প্রেজেন্ট ছিলাম, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রেজেন্ট ছিলাম। তো মূল স্টেজকে কেন্দ্র করে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে। সেখানে পুলিশের কিন্তু প্রায় শতাধিক সদস্য ছিল। যখন এত জনস্রোত, একটার পর একটা আমাদের নিরাপত্তা স্তর ভেঙে যাচ্ছিল, আমরা যখন পুলিশকে বললাম আপনারা একটু হেল্প করেন, আমি দেখতে পেলাম যে পুলিশরা কোনো কাজ করছে না, একদম নীরব দর্শকের মতো পুলিশরা দাঁড়িয়ে থাকে। অর্থাৎ এখন কিন্তু পুলিশ বাহিনী তারা ঠিকভাবে কাজ করছে না, প্রপারলি করতে পারছে না। হয়তো বা তারা ইচ্ছা করেই করছে না, এমনও হতে পারে। কারণ আপনি একটু আগে যেটা বললেন যে ফ্যাসিস্ট সরকারের ভূত, আমি তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের ভূত লক্ষ্য করছি। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে আগে কিন্তু খুব দলীয়করণ বা এই নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের তাদেরকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এখনো সেই যার যার স্ব অবস্থানে আছে। এই যে একজন পালালেন 17 বছর শাসন করে, 15 বছর শাসন করে, আর তার আশেপাশে যারা ছিল তারাও কিন্তু পলাতক। এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণ, পাশাপাশি সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি যেহেতু জাসাস করেন, আপনার কাছে জানতে চাই যে এই সাংস্কৃতিক জগতের সংস্কারটা কেমনভাবে হওয়া উচিত? সংস্কার তো চলছেই, সব ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি আমাদের যে সংস্কৃতির যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রেও একটা আমাদের সংস্কারের প্রয়োজন আছে। আগের সরকারের সময় যেভাবে গুণী শিল্পীদেরকে ডেপ্রাইভ করা হয়েছে, আমাদের হতে পারে তারা বিএনপি মাইন্ডেড ছিল, কিন্তু তারা তো প্রতিভাবান ছিল, তারা তো গুণী শিল্পী ছিল। আমাদের এমন কিছু সংস্কার করা দরকার, এমন আইন করা দরকার যেন কোনো সরকারের আমলেই কখনো গুণী শিল্পীরা বঞ্চিত না হয়, বৈষম্যের শিকার না হয়, সে যে দলেরই হোক না কেন। খুবই ভালো কথা বলেছেন। এবং আপনার স্বপ্নের কথা যদি একটু বলেন। আপনি তো একজন প্রকৌশলী। আমি একজন ডিজাইনার, বিল্ডিং ডিজাইন করি। আমার ডিজাইনে যেন
আমি অনেক হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে তো জায়গার সমস্যা। এটা পূর্বাচলে আমরা চেষ্টা করছি, সরকারকে আমরা জানিয়েছি যে আমাদের বহুতল ভবন আমাদের সংখ্যা বাড়াতে হবে। আমাদের জমি তো লিমিটেড জমি। এখন আমার স্বপ্ন হচ্ছে যে আমার ডিজাইনে যদি বাংলাদেশে, বিশেষ করে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি 40 বা 50 তলা বিল্ডিং যদি করতে পারি। প্রিয় দর্শক, আমরা আমাদের হৃদয়ের সংস্কার চাই, আমাদের মননের সংস্কার চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি অনেক সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। সেই সঙ্গে আমি RTVকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য।